আজকের দুনিয়ায় তথ্য ম্যানেজ করা কিন্তু রিয়েলি একটা বিগ চ্যালেঞ্জ। হাজারো নোট, পিডিএফ, রিসার্চ সবকিছু একসাথে মনে রাখাও সম্ভব না। আর এত এত ডকুমেন্ট রিভিউ করে আপনার একটা রিসার্চ পয়েন্টে আসাও কিন্তু রিয়েলি টাফ। তেমনি আপনি অনেক অনেক ডকুমেন্ট, পিডিএফ, ইমেজ রিসার্চ করে একটা ডিসিশন মেক করাও কিন্তু রিয়েলি টাফ। এই সমস্যার একটা চমৎকার এবং স্মার্ট সমাধান নিয়ে এসেছে গুগলের নোটবুক এলএম। তো নোটবুক এলএম হলো এমন একটা টুল যেখানে আপনি সোর্স হিসাবে ভিডিও, অডিও, আপনার আপলোডেড ইমেজ, পিডিএফ আপলোড করলে সে খুব সহজে রিসার্চ করতে পারে এবং আপনার সারাংশ, প্রশ্নের উত্তর এবং আইডিয়া জেনারেট করতে পারে। শুধু তাই না, আপনি কিন্তু মাইন্ড ম্যাপ, অডিও, ভিডিও, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক, ইভেন কুইজও জেনারেট করতে পারবেন। মানে একটা লম্বা ডকুমেন্ট আপনার বারবার পড়া লাগবে না, এআই নিজেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বের করে আপনার ডিসিশন মেকিং এ হেল্প করবে। চলুন দেখে আসি এটা কিভাবে কাজ করে। হাজার প্রথমে আমরা চলে যাব নোটবুক এলএম। সার্চ করলে আমি পেয়ে যাব ওয়েবসাইটের লিঙ্কটা, এবং আমি ট্রাই নোটবুক এলএম অপশনটাতে ক্লিক করলাম। আচ্ছা, সো প্রথমে আমি ক্রিয়েট নিউ বাটনটাতে ক্লিক করব। তো অলরেডি যেহেতু আমি বলছি, আমার কোনো রিসার্চ যদি দরকার হয় বিভিন্ন সোর্স থেকে, অর্থাৎ আমার লোকাল কোনো ফাইল বা ওয়েবসাইটের লিঙ্ক বা ভিডিও অথবা যে কোনো টেক্সট, অনেক অনেক ডাটা থেকে আসলে আমি ফাইনাল আউটকাম বা একটা ডিসিশনে যাওয়ার জন্য বা প্ল্যান করার জন্য বা একটা কেস স্টাডি তৈরি করার জন্য আমার এই নোটবুক এলএম ইজ রিয়েলি গুড। ধরা যাক আমার এসিএল ইনজুরি আছে। সো এসিএল ইনজুরি ইজ সামথিং, আমি একটু জাস্ট বুঝাই বলি। আমাদের হাড়ে আসলে দুইটা হাড়কে জোড়ানোর জন্য একটা লিগামেন্ট থাকে সামনের দিকে, উইচ ইজ কল এসিএল। ডানে বামে পিছনেও থাকে, তো সামনে যেটা সেটা হচ্ছে এসিএল। তো ধরা যাক আমার এসিএল টিয়ার হয়েছে, মানে ছিঁড়ে গেছে পার্শিয়াল, পুরোপুরি না। তো এখন এই অবস্থায় আমি আসলে আমার এই এসিএল যে টিয়ার হয়েছে বা ছিঁড়ে গেছে, এটার অপারেশন করব কি করব না। সো লেটস মেক দ্য ডিসিশন। তবে এখানে আমি কি করব, আমার এমআরআই রিপোর্ট আছে। সো আমি ডাউনলোড থেকে আমার এসিএল ইনজুরির যে রিপোর্টটা আছে, এমআরআই রিপোর্ট, প্রথম একটা, দুইটা, তিনটা, দিস ইজ দ্য ফার্স্ট রিপোর্ট। ওকে। তো এই যে রিপোর্ট একটা, এই রিপোর্টটাতে আমরা যদি যাই, আমরা দেখবো যে আমাদের মানে যদি আমরা প্রিভিউ করি, আমরা দেখবো যে আমাদের পার্শিয়াল টিয়ার আছে, যেটাকে আমরা গ্রেড 2 বলে থাকি। অর্থাৎ আমাদের এসিএলটা গ্রেড 2 টিয়ার। তো আমরা এখানে আমাদের যে ডিটেইল যে সামারি, এখানে আমি দেখতেছি যে আমাদের গ্রেড 2 এসিএল ইনজুরি, লিগামেন্টের ছিঁড়া, আর এটা হচ্ছে মিনিসকাসটাও ছিঁড়ে গেছে, এটা গ্রেড 3-তে আছে। সো এখন আমি প্রথমে আমার, এছাড়াও আমার এমআরআই রিপোর্টগুলো ডিটেইল এখানে ছবি হিসাবে আপলোড করে দিচ্ছি। সো প্রথমেই আমি আহ, ছবিটা আপলোড করতেছি। তো ছবিগুলো আপলোড করে দিলাম। এখন এগুলো হচ্ছে আমার সোর্স, ইগনিশনের বিভিন্ন রিপোর্ট। এখন সেই রিপোর্টগুলোকে আসলে অ্যানালাইসিস করার জন্য রেডি করতেছে। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি আমি আরো কিছু সোর্স অ্যাড করব, অ্যাড সোর্স। আমি চাচ্ছি কিছু ভিডিও অ্যাড করতে, যে এখানে আসলে আমি জানতে চাচ্ছি যে এই যে আমাদের যে এসিএল রিকনস্ট্রাকশনের সার্জারিটা কিভাবে হয়, কখন করতে হয়, এরকম একটা সোর্স, দুইটা সোর্স আমি দিয়ে দিচ্ছি। এই দুটো ভিডিও সোর্স আকারে অ্যাড করে দিচ্ছি। এছাড়াও আমরা ওয়েবসাইট থেকেও সার্চ করতে পারি, আবার চাইলে ওয়েবসাইট থেকে সার্চ না করে আমি আসলে এখান থেকে সোর্সে সার্চ করতে পারি, ওয়েন এসিএল সার্জারি ইজ রিকোয়ার্ড, একটা পয়েন্ট। তো ওরা এখানে যদি আমি সার্চ করি, ও আমাকে কিছু সোর্স দেখাবে, ওয়েবসাইটের বেস্ট কিছু, যেহেতু এটা আসলে গুগলের প্রোডাক্ট। সো গুগলের সার্চ থেকে বেস্ট রেজাল্ট গুলোই নিয়ে আসবে। তো আমরা এখানে কিছু রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এই রেজাল্ট সবগুলোকে আমি আসলে ইম্পোর্ট করবো এরকম না, আমি আসলে ইম্পোর্ট অপশনে গিয়ে আমি দেখবো যে কোনটা কোনটা আমার ভালো লাগতেছে বা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা এই ক্লিক করে আমরা দেখতে পারি। ওকে। সো ধরা যাক আমার প্রথম তিনটা রিসোর্স ভালো লাগছে, বাকিগুলো আমি প্রথম দুটা বা তিনটা রিসোর্স রাখলাম, বাকিগুলো অফ করে দিলাম। এখন আহ, আরেকটা জিনিস আমার জানতে হবে, সেটা হচ্ছে আমি যদি অপারেশন করাই, মানে বেস্ট
অর্থোপেডিক্স কে আছে? তো আমরা জাস্ট গুগলে সার্চ করলাম আমাদের এসিএল এর জন্য, হ্যাঁ, বেস্ট সার্জন, এসিএল এর জন্য বাংলাদেশে বেস্ট সার্জন কারা। এখানে গুগলে আমাদের আসলে অনেকগুলো রেজাল্ট আছে, সো আমরা এটাকে অ্যাজ এ সার্চ আমি চাইতেছি নোটবুক এলএমএ দেওয়ার জন্য অ্যাড সোর্স হিসেবে। আমি বললাম তুমি ওয়েব সার্চ করে নিয়ে আসো। অর্থাৎ ওকে আমি পয়েন্ট দিচ্ছি, অথবা আমরা চাইলে এখানে নিজের এন্ড থেকেও ধরা যাক আমি নোট নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে জেমিনাইয়ের যে রেজাল্টটা আছে, হ্যাঁ, এই যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলো নিয়ে আসলাম। এখানে 3-4 জনের ডেটা দেওয়া আছে যারা ভালো করতেছে, সো অ্যাড নোট। তো এখানে নোটটা দিয়ে বেস্ট সার্জন লিস্ট, হ্যাঁ, লিস্ট দিয়ে আমি এটাকে কনভার্ট টু সোর্সে নিয়ে গেলাম এটাকে, ঠিক আছে। সো ডান। আর এখান থেকে আমি কি কি ইম্পোর্ট করব, এখান থেকে আমি, আচ্ছা, সব এনে সাতটার মতো সোর্স আছে। আমরা একটু যদি ভিউ করি, এখান থেকে আমার ধরা যাক একটা, দুইটা, তিনটা সোর্স রাখি, বাকিগুলো অফ করে দিই। দেন এগুলোকে আমি ইম্পোর্ট করে দিলাম, ঠিক আছে। এর পাশাপাশি এই যে আমি বেস্ট সার্জনের যে লিস্টটা, এটাকেও আমি সোর্সে কনভার্ট করে দিয়ে দিলাম, ওকে। এই যে আমাদের অনেকগুলো চলে আসছে, বেস্ট সার্জন লিস্ট, একটা, দুইটা, একটা রাখলাম, ঠিক আছে। তাইলে আমি আসলে এখন এতক্ষণ ধরে কি করলাম, এতক্ষণ ধরে আমি আসলে সুন্দরভাবে সবগুলো রিসোর্স ওকে দিলাম, ওকে। এখন আমি ওকে কোশ্চেন করব যে ধরা যাক আমি এই রিপোর্ট অনুযায়ী, আমার রিপোর্ট অনুযায়ী আমরা চাইলে আবার এখানে গ্রুপও করতে পারি, হ্যাঁ, অটো লেভেল সোর্সেস টপিক। তো আমরা এখান থেকে দিলে ও আমাদেরকে লেভেলিং করে দিবে সোর্স গুলোকে। এটা একটা ভালো একটা অপশন। একটু সময় দিতে হবে। ওকে, অনেকগুলো লেভেল করে দিছে। ফার্স্ট অফ অল এসিএল ক্লিনিক্যাল রিসার্চ, এটা কিছু ব্লগ নিয়ে আসছে। মেডিকেল যে রিপোর্টগুলোকে একটা জায়গায় রাখছে। অর্থোপেডিক যে স্পেশালিস্ট যারা আছে এদের লিস্টগুলোকে এক জায়গায় রাখছে। এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন ভিডিও এবং তার রিসার্চের জন্য কিছু পয়েন্ট সে নিয়ে আসছে। দুটো ভিডিও সামহাও, এই দুটো ভিডিও সম্ভবত ইম্পোর্ট হয়নি। আচ্ছা, যাক, এখন আমি জিজ্ঞাসা করব, সো ডু আ কমপ্লিট রিসার্চ and give me a decision. Should I go for surgery? So কিছু পয়েন্ট দিই, if I want to ন্যাচারাল লাইফ, নর্মাল লাইফ লিড করার জন্য আমার কি সার্জারিটা দরকার আছে কিনা। অর্থাৎ এই সমস্ত রিপোর্টের উপর আমার আসলে পড়তে ঘন্টার পর ঘন্টা লাগতো, ভিডিও দেখতে ঘন্টার পর ঘন্টা লাগতো। এক এক ভিডিওতে এক এক রকম কথা বলতেছে, এক এক সোর্সে এক এক রকমের আইডিয়া দিচ্ছে। ইন দ্যাট কেস আমার ডিসিশন মেকিংটা অনেক লেন্দি হইতো বা অনেক সময় লাগতো। তো সে যেটা করবে এখন, সমস্ত ওকে রিসার্চের পয়েন্ট দিয়ে দিলাম। এখন ও ওর মতো করে রিসার্চ করবে। লেটস সি সে আসলে কি আউটকাম দেয়। সে অ্যানালাইসিস করতেছে। তো আমার এখানে এসিএল এর ও গ্রেড 2 যেটা আমি বলছিলাম, ও কিন্তু নিয়ে আসছে সুন্দরভাবে পয়েন্ট আকারে এবং সাইটেশন সহ দিচ্ছে সে। সাইটেশনে ওই যে আমার 3 নম্বর যে ছবিটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে আমার গ্রেড 2 ইনজুরি আছে। এর পাশাপাশি আমাদের মিনিসকাসে গ্রেড 3 ইনজুরি আছে, যেটা আমাদের আসলে ব্যালেন্স করা, আমরা যখন জাম্প করি বা কোনো একটা জায়গায় হঠাৎ করে মুভমেন্ট করি, ওই জায়গাটাতে মিনিসকাসটা হচ্ছে আমাদের কুশনিং করে আর কি। তো এখানেও গ্রেড 3 একটা ইনজুরি আছে। আদার ফাইন্ডিং এর মধ্যে এমসিএল এলসিএল এ কিছু সোয়েলিং আছে, আর হচ্ছে সিস্ট আছে। ওকে, ফাইন। তো সে মেজর পয়েন্টগুলো কিন্তু নিয়ে আসলো। এখন সে ডিসিশনটা বলতেছে। সো তার ডিসিশন অনুযায়ী সে বলতেছে যে আমাদের সার্জারি, এবং আমরা যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের আহ, যদি আসলে সার্জারি আর্গুমেন্টে আমরা যাই রিকনস্ট্রাকশনে, সেক্ষেত্রে সে বলতেছে আনস্টেবল একটা মিনিসকাস ইস্যু হইতে পারে, রিস্টোরিং এর স্টেবিলিটি ইস্যু হইতে পারে, ফিউচার ড্যামেজ হইতে পারে। আর মানে সে দুটো পয়েন্টই লিখছে আসলে, সার্জারি করলে কি হবে, না করলে কি হবে। সো আমরা যদি ফিজিক্যাল থেরাপি নেই, সে বলতেছে যে আমরা লো অ্যাক্টিভিটি যে ডিমান্ডগুলো আছে, লাইক ব্যাডমিন্টন বা এ ধরনের যে ইয়াগুলো করতে পারি, যে যদি ফুটবল বা কনফ্লিক্ট ফ্রি যে সমস্ত মানে গেম আছে সেগুলো খেলতে পারি, কিন্তু এই যে ফুটবল ব্যাডমিন্টন এগুলো কিন্তু খেলা যাবে না। তো সে কোত্থেকে আনছে সোর্সটা, খুব সুন্দরভাবে আমাকে সোর্সটা দেখাই দিচ্ছে। অর্থাৎ আমি এইটা যদি দেখতে চাই, আমি যদি ভিউ সোর্স বাটনে ক্লিক করি, সে আমাকে দেখাই দিবে যে
এই কোনো একটা ব্লগের কোনো একটা অংশে সে এই জিনিসটা পাইছে, আমরা কিন্তু দেখতেছি হাইলাইট করে নিয়ে আসছে, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আমরা কপার টেস্ট বা সাকসেস রেট নিয়ে করতে পারি, এছাড়াও আমাদের ন্যাচারাল লাইফ মেনটেনের জন্য। তো সে সামারি করে দিচ্ছে যে ফ্যাক্টর হচ্ছে গ্রেড 2 ইনজুরি, আর হচ্ছে যে মিনিসকাস, এবং আমার যেহেতু এইজ 40, যেহেতু ডক্টরের মানে রিপোর্টের মধ্যে হয়তো আমার এইজটা দেওয়া ছিল, তো সেক্ষেত্রে সে রিকমেন্ডেড বলতেছে একজন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করার জন্য। আর হচ্ছে রিপেয়ার আর রিকনস্ট্রাকশন, এই দুটো পয়েন্ট নিয়ে সে আসলে ডাক্তারের সাথে কথা বলতে বলছে। আচ্ছা, এছাড়াও আমরা যদি সার্জারি করি সেক্ষেত্রে ঢাকাতে স্পেশালিস্ট কারা আছে, ডক্টর এম আলী এভার কেয়ারের, তারপর হচ্ছে ওয়াকিল আহমেদ, এছাড়াও গ্রিন লাইফের ইকবাল মাহমুদ স্যারের কথা দেওয়া আছে। তো এখন আমি আসলে একটা ডিসিশন পেয়ে গেছি যে আমাকে এসে বলতেছে একজন কনসালটেন্টকে দেখাইতে। এছাড়াও তুমি রিপেয়ার করাবা না রিকনস্ট্রাকশন করাবা। সো রিকনস্ট্রাকশন এবং রিপেয়ার দুটো ডিফারেন্ট জিনিস। যেমন মিনিসকাসকে আসলে গ্রাফটিং করে রিপেয়ার করা যায়, আবার এসিএল হচ্ছে ছিঁড়ে গেলে ওটাকে আমরা কমপ্লিটলি নতুনভাবে আসলে রিকনস্ট্রাকশন করা যায়। তো এই দুটা পয়েন্ট নিয়ে কথা বলতে বলছে এবং স্পেশালিস্টদের নামও দেওয়া। সো এখন আমি ধরা যাক এই যে পুরো ডিসিশনটা, এইটার উপরে আমি একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে চাচ্ছি, বা একটা ইনফোগ্রাফিক তৈরি করতে চাচ্ছি, বা একটা পিচ ডেক বা স্লাইড ডেক বা একটা প্রেজেন্টেশন বানাইতে চাইতেছি, ওকে। সো এখন আমরা মাইন্ড ম্যাপ বাটনে ক্লিক করলাম, মাইন্ড ম্যাপটা জেনারেট হইতে থাক। স্লাইড বানাইতে চাচ্ছি, ইনফোগ্রাফিকও বানাইতে চাচ্ছি। টোটাল আমি যে কোশ্চেনগুলো করছি, এছাড়াও আমি আরো অনেক কোশ্চেন করতে পারি যে কত সময় লাগতে পারে, হাউ মাচ টাইম ইট মে রিকোয়ার্ড টু রিকভার কমপ্লিটলি আফটার অপারেশন। তো এই নোটবুক এলএম কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ডিসিশন মেকিং এ হেল্প করবে। সো এখন আমি ধরা যাক এই ব্লগের কোনো একটা জায়গায় এরকম পয়েন্ট অফ ভিউ দেওয়া ছিল যে কেমন সময় লাগতে পারে। সো আমার সিচুয়েশন আসলে কেমন সময় লাগবে এইটা ডিফাইন করতে চাচ্ছি আমি। সোর্সটা ক্লোজ করে দিলাম, দিস আর দ্য সোর্সেস। সে বলতেছে যে আমরা রিকভারি টাইম লাইনটা সে আমাকে দিতেছে যে ইমিডিয়েটলি আফটার পোস্ট সার্জারি 1 থেকে 2 দিনের মধ্যে তুমি মোটামুটি কিছু একটাতে ভর টর দিয়ে তুমি হাঁটাচলা করতে পারবে আর্লি রিকভারি। আর ফুল রিকভারির জন্য 9 থেকে 12 মাস বা 1 বছরের মতো সময় লাগবে, হ্যাঁ। আর জগিং লাইট স্পোর্টস আমি 3 মাস পরেই খেলতে পারবো আফটার অপারেশন। সো এই যে একটা রিসার্চ করলাম, এখন আমরা এই রোড এসিএল যে মাইন্ড ম্যাপ, এটা একটু দেখি। এই মাইন্ড ম্যাপটা খুব মজার জিনিস। আমরা এক্সপান্ড করি, যদি আমরা দেখবো যে এসিএল ইনজুরি, আমরা এটাকে জুমও করতে পারবো, হ্যাঁ। এখন ডায়াগনোসিস এবং ইভলিউশন থেকে সে কি পাইলো, যে ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে সে কি পাইলো, ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে সে এই পয়েন্টগুলো পাইছে, হ্যাঁ। ইমাজিং থেকে এমআরআই এবং এক্স রেতে আমরা আসলে এই ফাইন্ডিংস গুলো পাইছি। আচ্ছা, যাই হোক, এরপরে এবার আমরা দেখতে যাচ্ছি যে ট্রিটমেন্ট অপশনগুলো কি কি। ট্রিটমেন্ট অপশন, আমরা সার্জারিক্যাল কোনো ট্রিটমেন্ট করবো না, আর এটা হচ্ছে সার্জারিক্যাল করবো। আচ্ছা, নন সার্জারিক্যাল যদি করি তাহলে কি কি করা যায়, ফিজিক্যাল থেরাপি নিতে পারি, তারপর হচ্ছে নি ব্রেকিং করতে পারি, স্যার এরকম কিছু সাজেশন সে দিছে। সার্জারি যদি করি সে বলতেছে এসিএল রিকনস্ট্রাকশন করা যেতে পারে, রিপেয়ার করা যেতে পারে, মিনিসকাস রিপেয়ার করা যেতে পারে। আচ্ছা, সো চমৎকার, এই দুটা পয়েন্ট পেলাম। আমরা আবার জুম আউট করে দিচ্ছি, খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপ কিন্তু তৈরি করে দিতেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর হইতেছে আমাদের পেশেন্টস ফ্যাক্টর অফ সার্জারিতে আসলে কি কি থাকতে পারে সেই পয়েন্টগুলো নিয়ে আসছে, রিকভারিতে কেমন সময় লাগতে পারে, ফেজ কি কি, টাইম লাইন কেমন লাগতে পারে। মানে একটা হিউজ আমি একটা মাইন্ড ম্যাপ পাচ্ছি, উইচ ইজ রিয়েলি গুড। আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরো দুটো জিনিস আমরা জেনারেট করতে দিয়েছিলাম, একটা ইনফোগ্রাফিক এবং আরেকটা হচ্ছে আমাদের স্লাইড ডেক বা পিচ ডেক বানাইতে দিয়েছিলাম। তো আমাদের ইনফোগ্রাফিকটা একটু দেখে আসি। সো এই রিকভারিটার রোড ম্যাপের একটা গাইডলাইন সে আমাকে দিয়ে দিচ্ছে। ইনফোগ্রাফিক বলতে আসলে একটা ছবির ভিতরে পুরো সিনারিওটা নিয়ে আসা, এখানে আমাদের টেক্সট থাকবে, ইমেজেস থাকবে, সোজা কথা ভিজুয়ালাইজ করা, সহজে একটা ছবিতেই ভিজুয়ালাইজ করা, দ্যাট ইজ কল্ড ইনফোগ্রাফিক। সো ইনফোগ্রাফিতে আমরা দেখতেছি যে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, এসিএল এর গ্রেড, মিনিসকাসে টিয়ার আছে, তারপর হচ্ছে জয়েন্টে আসলে কিছু পানি টানি জমে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ইনস্টেবিলিটি ম্যাটার্স মোর দেন এইজ, মানে আমি যদি আসলে প্রপারলি হাঁটতে না পারি তাহলে তো প্রবলেম, দ্যাটস ওয়াই সে বলতেছে ইনস্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট এফেক্ট। সার্জারির আর হচ্ছে আমাদের কনজারভেটিভ যে কেয়ার আছে সেটা ডিফারেন্সটা সে বুঝিয়ে দিতেছে, হ্যাঁ। সে বলতেছে তুমি যদি আসলে ফিউচারে স্পোর্টস করতে চাও সেক্ষেত্রে তুমি ইউ ক্যান গো ফর সার্জারি।
আচ্ছা, তারপরে এখানে আমাদের হচ্ছে কিছু আলাদা মানে ছোটখাটো অন্যান্য ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, যেমন অটোগ্রাফটিং বা টিস্যু ইউজ করে আসলে আমরা এই কাজটা করতে পারি। এর পাশাপাশি হচ্ছে স্পেশালিস্টদের সিলেকশনের যে ক্রাইটেরিয়া, লং টার্ম রিহ্যাবিলিটেশনের ব্যাপার স্যাপার আছে, এখানে রিকভারি ফেজের টাইম কতদিন লাগবে, এখানে রিকমেন্ডেড স্পেশালিস্ট কে কে দেওয়া আছে, স্পেশালিস্টদের ইনফরমেশনও দেওয়া আছে, টোটাল 3 মান্থের একটা ক্রিটিক্যাল প্ল্যান। সো আমরা ইনফোগ্রাফিকে খুব সুন্দরভাবে দেখলাম। আরেকটা স্লাইড ডেকটা যেহেতু একটু সময় লাগতেছে, এটা একটু সময় লাগতে থাক। সো ততক্ষণে আমি আরেকটা রিসার্চ দেখা, সেটা তো দেখালাম পার্সোনাল একটা জিনিস আমি আসলে জানতে চাচ্ছি আমাদের স্টাডির ক্ষেত্রে, অফিসিয়াল কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এরকম অনেক সময় আমাদের লাগতে পারে। যেমনটা আমি এখানে করছি অলরেডি। আমি এআইইউবির একটা এমপ্লয়মেন্ট পলিসি অ্যান্ড প্র্যাকটিসের একটা চমৎকার ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা আমি কপি করলাম। ডকুমেন্টটা কপি করে আমি সেম ওয়েতে আসলে রিসার্চের জন্য দিলাম। রিসার্চের জন্য দেওয়ার পর লিঙ্কটা আমি জাস্ট সোর্সে অ্যাড করে দিছি। সোর্সে আমরা ভিউ সোর্সে গেলে আমরা সবগুলো সোর্স দেখতে পারবো। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু সোর্সও আমি ওকে রিসার্চ করতে বলছি। ওকে, তো আমরা এই যে সোর্সটা অফ করে দিচ্ছি, এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইটটা। আমি দিয়ে বললাম যে এই এমপ্লয়মেন্ট পলিসিগুলো আসলে রিসার্চ করে আমাকে একটা গ্যাপ অ্যানালাইসিস, বেঞ্চমার্কিং, শর্ট অ্যানালাইসিস এবং কিছু ইন্টারন্যাশনাল কম্পারিজনও দাও। সো শর্ট অ্যানালিসিসের স্ট্রেংথ আর উইকনেসটা খুব চমৎকারভাবে আসলে আইডেন্টিফাই করছে যে, এবং ওকে আমরা যখন যখন আমাকে প্রম্পটটা দিয়েছে তখন আমাকে জানতে চাইছে আমি কি ইন্টারন্যাশনাল কিছু কম্পারিজন আনতে পারি। ইয়েস, ইউ ক্যান ডু। তাইলে এই যে একটা ওয়েবসাইট, এখানে এমপ্লয়মেন্টের আসলে যত ওদের যত পলিসি আছে সবগুলোই সে দিছে। তো এখানে ভালো কি আছে খারাপ কি আছে আমি জানতে চাচ্ছি। স্ট্রেংথে সে বলতেছে যে সব এমপ্লয়িরা যাতে আসলে পেইড হয় এবং অ্যাবভ দ্য লোকাল লিভিং ওয়েজের উপরে থাকতে পারে, সেটা তাদের স্ট্রেংথ। উইকনেসে সে বলতেছে যে পে স্কেলসে জেন্ডার ইকুইটির একটা ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয়েছে নাই, সেটা উইকনেসের একটা ব্যাপার হইতে পারে। ঠিক আছে, এছাড়াও আমরা কম্প্রিহেন্সিভ বেনিফিট কি কি আছে, ম্যাট্রিক্স বেনিফিট কি কি আছে। সো একটা সুন্দর এছাড়াও আমাদের শর্টে SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস, চারটারই সে একটা আউটকাম আমাকে দিছে। তো এখন হয়তো আমি এত এত আহ, মানে পুরা লেখাটা পড়ে আমার এই জিনিসগুলো ডিসিশন নিতে, বা আমি ডিসিশন নিতে পারবো এমন কোনো কথা নাই, কারণ ইন্টারন্যাশনাল পলিসি আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে আসলে এমপ্লয়মেন্টের পলিসিগুলো কি। সেই জন্য আমি ওকে রিসার্চ করতে বলছি ইন্টারন্যাশনাল, যে এখানে আমরা দেখতেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট পলিসি বেঞ্চমার্কিং। সে এটা লেখার পর সে আমাকে ইন্টারন্যাশনাল কিছু ইউনিভার্সিটির পলিসি ও নিয়ে আসছে বা দিয়ে আসছে, এবং এগুলো কিন্তু আমরা অলরেডি ইম্পোর্ট করে ফেললাম। ঠিক আছে, এই যে সবগুলো ডাটা ইন্টারন্যাশনাল গুলোকেও ইম্পোর্ট করার পর সে আমাদের চারটা শর্ট অ্যানালাইসিস করে দিয়েছে, সিম্পল। তো এখন আমি এখান থেকে আমি বললাম যে আসলে আমি একটু দেখতে চাচ্ছি যে স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিসে এখানে হচ্ছে জাস্ট পয়েন্টগুলো রিপোর্ট আকারে সে সামারি করে দিছে, শর্ট অ্যানালাইসিস করে দিছে। তো আমার কোনো রিপোর্ট যদি কোথাও দেওয়া লাগে আমি এই টেক্সটগুলো ডিরেক্টলি ব্যবহার করতে পারি। নাম্বার টু হইতেছে আমাদের একটা খুব সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে দিছে। এই প্রেজেন্টেশনটা আমরা যদি প্লে করি আমরা দেখতে পারবো যে মানে ওদের পলিসিগুলোতে কি কি আছে, পিলার ওয়ানে কি আছে, পিলার টুতে কি আছে, খুব সুন্দরভাবে ওর ওই রিপোর্ট বা লেখা থেকেই সে কিন্তু আমাদের চমৎকার একটা পিচ ডেক তৈরি করে দিছে। এবং আহ, এখানে ওদের যে মেজর যে পয়েন্টগুলো আছে, রিলিজিয়াস যে ব্যাপার স্যাপার, ন্যাশনাল যে ব্যাপার স্যাপার, তো এই সবগুলো জিনিসই নিয়ে আসছে, জেন্ডার, সেক্সুয়াল ওরিয়েন্টেশন। আচ্ছা, এছাড়াও ইকোনমিক্সের ক্ষেত্রে আসলে বেজ লাইনগুলো কেমন, ওয়েজের স্ট্যান্ডার্ড, জেনারেল পে, তারপর হচ্ছে আমাদের আউটসোর্সিং অ্যান্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে তারা কি করতেছে, এবং এটা হইতেছে বেজ লাইন কমপ্লায়েন্স মানে ইন্টারন্যাশনালি। আর এআইইউবি কি কি স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট করতেছে। হ্যাঁ, এর পাশাপাশি আমরা পরেরটাতে গভর্নেন্সের যে ব্যাপার স্যাপারগুলো আছে, অর্থাৎ আমাদের হায়ারার্কি যেগুলো দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, স্টুডেন্ট কমিউনিটি, তারপর হচ্ছে আমাদের IQ, AC, তারপর স্টুডেন্ট অ্যাফেয়ার্স, HR, হায়ারার্কিটা পুরো দেখাই দিচ্ছে। এছাড়া আমাদের ইডিআই সেন্টার ইকোসিস্টেম, যেটা ইকোসিস্টেমটা খুব সুন্দর করে ডিসক্রাইব করছে, রিওয়ার্ড এন্ড আর্কিটেকচারস নিয়ে আসছে। সো মানে সুন্দর একটা আমি পিচ ডেক পাচ্ছি, যেখানে আমি এই পুরা অ্যানালাইসিসটার একটা পিচ ডেক দেখতে পারলাম। এছাড়াও আমি দেখতে চাচ্ছি যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের পিচ ডেক, আমরা একটা ইনফোগ্রাফিক দেখতে যাচ্ছিলাম, দিস ইজ দ্য ইনফোগ্রাফিক।
সো ইনফোগ্রাফিকে আসলে তাদের যে সমস্ত স্ট্যান্ডার্ডগুলো আছে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ফেয়ার, কম্পেনসেশনের যে ব্যাপার স্যাপার সবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। পাশাপাশি হচ্ছে আমাদের কিছু পলিসি নিয়ে আসছে, তবে এখানে মানে কিছু নেগেটিভ পয়েন্টও সে নিয়ে আসছে, যে ইথিক্যাল লেভেল প্র্যাকটিসে কিছু ইস্যুস আছে। আচ্ছা, আর বাকি সবগুলো মোটামুটি সে সুন্দরভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করলো। আচ্ছা, তো আমরা এছাড়াও আমাদের মাইন্ড ম্যাপ যেটা আছে, এটা খুব সুন্দর একটা জিনিস। মাইন্ড ম্যাপটা তৈরি করা হয়নি, সো লেটস ক্রিয়েট দ্য মাইন্ড ম্যাপ। আচ্ছা, এটার মাইন্ড ম্যাপ তৈরি হইতে হইতে আমরা ওইটার স্পিচ টেকটা এখনো তৈরি হয়নি। ওকে, এটা তৈরি হোক। তো এআইবি এমপ্লয়মেন্ট পলিসির যে মাইন্ড ম্যাপটা আমরা পেয়ে গেছি, এটাকে একটা এক্সপান্ড ভিউতে আমরা দেখতেছি স্ট্র্যাটেজিক্যাল পিলারে কি কি আছে। আচ্ছা, ইন্ডিকেটর টাইপসে কি কি আছে, সাবস্ট্যান্টিভ এলিমেন্টসে কি কি আছে সবগুলো দেখাচ্ছে। আবার এই এমপ্লয়মেন্ট অপরচুনিটি গুলোতে কি কি আছে সে আলাদা করে ভাগ করে দেখাচ্ছে। সো মোটামুটি অনেক ডিটেলে আমরা মাইন্ড ম্যাপটা পাইলাম। সো সো এভাবে আসলে খুব সহজে আসলে ডিসিশন মেক করা যায়। ধরা যাক আমি একটা প্রোডাক্ট সেল করব, এই প্রোডাক্টটা বানাবো, এই প্রোডাক্টটা মার্কেটে যাবে কি না, এক্সিস্টিং কেউ আছে কি না কম্পিটিটর, বা যারা কম্পিটিটর আছে তারা কেমন করতেছে, এটার সেল কেমন, কাস্টমারের কিছু অ্যানালাইসিস, কাস্টমারের কিছু রিপোর্ট, কম্পিটিটর অ্যানালাইসিস। মানে এই যে এই জিনিসগুলো খুব সহজে আসলে নোটবুক এলএম দিয়ে করা যায়। ইটস রিয়েলি গ্রেট। আচ্ছা, আমাদের এসিএল এর যে সার্জারিটার রিপোর্টটা চাইছিলাম, এখানে আমাদের একটা ডাটা টেবিল তৈরি করে দিতে বলছি, উইচ ইজ দিস ওয়ান। আমাদের এই যে ডেটা টেবিল নামে একটা অপশন আছে, সেই ডেটা টেবিলের উপরে ক্লিক করলে আমরা এক্সপান্ড করলে দেখব সে আসলে আমাদের বেস্ট সার্জন কারা কারা আছে এবং তাদের কার কি অবস্থা আমরা দেখতেছি, এবং এই সার্জনদের কোন জায়গায় স্পেশালিটি ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে কি না, ক্লিনিক্যাল ফোকাস এরিয়া কোন জায়গায়, সোর্সগুলো সহ দেওয়া আছে এখানে, লিস্ট অফ সার্জন। সো এইসব ক্ষেত্রে দেখা যাবে যে আমার ডিসিশন মেকিং এ সুবিধা হবে যে আমি কাকে দিয়ে আসলে অপারেশনটা করাবো। সো প্রিটি ইজি প্রসেস। আর স্লাইড ডেকটা তৈরি হচ্ছে। তো আমরা যারা আসলে এই ধরনের রিসার্চ বেস কাজ করতে চাই, দিস ইজ গ্রেট। অনেক সময় এরকম হয় যে আমি কোনো একটা টপিক বা কোনো একটা সাবজেক্ট পড়াইলাম, সো আই হ্যাভ প্রোভাইডেড দ্য ডকুমেন্টস অ্যান্ড লিঙ্কস। সো ওইখান থেকে আমি একটা কুইজ জেনারেট করে আমি আসলে যারা আমার লার্নার বা যারা আসলে শিখতেছে তাদের কাছ থেকে আমি আসলে কোশ্চেন আনসার কেমন পারে দেখতে যাচ্ছি। কুইজে ক্লিক করলে আমি দেখবো চমৎকার একটা কুইজ চলে আসছে, এবং এখানে কুইজের রাইট আনসার গুলো দেওয়া আছে। নেক্সট, এখানে আমাদের অ্যাকর্ডিং টু ব্রিটিশ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আসলে গাইডলাইন অনুযায়ী এটাতে কি করতে হবে, সো আমি এটা দিলাম, এটা ভুল আনসার, রাইট আনসার দেখাচ্ছে। সো এই যে চমৎকার কুইজ আমাদের কিন্তু জেনারেট করে দিচ্ছে, এবং এই কুইজগুলো কিন্তু আমরা খুব সহজে আসলে শেয়ার করে আমি আহ, আমার ড্রাইভেও নিয়ে যেতে পারি। এটা যে কেউ আসলে যাতে ভিউ করতে পারে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যাতে ভিউ করতে পারে। সো আমরা খুব সুন্দরভাবে লিঙ্কটাকে জাস্ট ভিউ করেও আমরা আসলে খুব সুন্দরভাবে আলাদাভাবে লিঙ্ক দিতে পারি। এই লিঙ্কের মাধ্যমে কুইজগুলোতে সে অ্যাটেন্ড করতে পারবে। তো এর পাশাপাশি স্লাইডটা তৈরি করার জন্য আমাদের স্লাইডে যে অপশনটা আছে, এখান থেকে আমরা স্লাইডটা তৈরি করে ফেলতে পারবো। আমরা কিন্তু অনেকগুলো স্লাইড তৈরি করে ফেলছি। স্লাইডগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের আসলে দুইটা মেথড থাকে। আমরা যদি আসলে স্লাইড তৈরি করতে চাই, সেক্ষেত্রে স্লাইডে এই অ্যারোতে ক্লিক করার পর আমাদের শর্ট স্লাইড, অর্থাৎ আমি জাস্ট ভিজুয়াল থাকবে অনেক বেশি, যেখানে আমি কথা বলতে চাবো বেশি, সেক্ষেত্রে শর্ট স্লাইড। আর ডিফল্টে মানে একটু বেশি দুটো অপশন দেখতেছি এখানে, ডিটেইল আর এটা হচ্ছে প্রেজেন্টার স্লাইড। প্রেজেন্টার স্লাইডে আমি যদি আসলে প্রেজেন্ট করতে চাই, কথা বলতে চাই, সেখানে আসলে সে ভিজুয়াল জিনিসগুলো বেশি থাকবে, লেখা কম থাকবে। ডিটেইল হলে আমার লেখা সহ থাকবে, কোথাও আমি আসলে মেল করব, সো ইন দ্যাট কেস ডিটেল। আমি প্রেজেন্টার স্লাইড, ডিটেল স্লাইড দুটোই নিতে পারি। আমি এটা শর্ট আকারে মানে অল্প ছোট, মানে কয়েকটা চারটা পাঁচটা স্লাইডের মধ্যে করতে যাচ্ছি, সো দুটোই করতে পারি আমরা। তো আমরা দেখলাম যে এখানে আসলে কতগুলো জেনারেট হয়ে গেছে, সো আমরা একটু দেখে আসি, স্লাইডগুলোকে একটু প্রেজেন্ট করি। সো দিস আর দ্য স্লাইডস, অর্থাৎ প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে আমাকে চমৎকার ভাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ব্লুপ্রিন্ট কি কি দেওয়া আছে, এবং ডিকোডিং দ্য ইনিশিয়াল এমআরআই ফাইন্ডিং এর কি কি প্রবলেম আমার সে আমাকে দেখাই দিচ্ছে। গ্রেড 2 ইনজুরি যেটা হচ্ছে এসিএল এ আছে, আমাদের যে বাকেট হ্যান্ডেলের যে গ্রেড 3 এর টিয়ার আছে, এছাড়াও সিস্ট আছে। সো এই যে পয়েন্টগুলো যেখানে প্রবলেম আছে আমার সেটা ফাইন্ড করলো। হোল নিয়ে ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে এটার উপর একটা ছোট্ট স্লাইড দেওয়া আছে। এই যে সাথে অ্যাক্টিভিটি প্যারাডিয়াম যে প্যারাডিজমের যে ব্যাপার স্যাপার, সেটার ব্যাপারটা উল্লেখ করা আছে, অপরচুনিটি কি কি আছে, এবং
3 মাস এবং 3 থেকে 5 মাসে আসলে কি কি রিস্ক গুলো থাকতে পারে, এছাড়া রিপেয়ার এবং রিকনস্ট্রাকশনের উপরে এবং সিঙ্গেল এবং ডাবল বান্ডিং এর উপর কিছু ব্যাপার স্যাপার দেওয়া আছে এখানে। সো আমি কিন্তু ডিটেইল আসলে পরবর্তীতে আপনাদের কিভাবে রিকনস্ট্রাকশন হবে, এরপরে আমাদের কি কি জিনিস ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো দেওয়া আছে এবং টোটাল সুন্দর একটা প্রেজেন্টেশন আমি দেখতে পাচ্ছি, সিমটম, অ্যানাটমি, টাইমিং কেমন, হ্যাঁ। তো আমি সার্জারিক্যাল পাথ ডিটারমাইন করবো কি করবো না ডিসিশন মেকিং এ আমাকে হেল্প করতেছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তে কি কি হতে পারে, চমৎকার স্লাইড তৈরি করে দিছে। সো গ্রেট টুল, আই থিঙ্ক ইউ অল শুড ইউজ দিস।